আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৮ লিখেছেন ইলমা বেহরোজ। আলো ফোটার পূর্বেই নিদ্রা ত্যাগ করে ৪ মা-মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে ৩ বোন পড়তে বসল। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা থানে স্নিগ্ধ প্রকৃতি। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথচ পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল। সাথে সাথে ঘুম হারাম। পদ্মজা অনেক ডাকলো, উঠল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উঁকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। জানে না স্কুল আছে? তবুও কোন আক্কেলে ঘুমালো? মায়ের কঠোর স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন করে আসছে, যতই আদর করে ডাকা হোক না কেন। বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি। পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এ যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মারটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে, আমার মতো। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে। সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখ বিরক্তিকর আকার তোলে, আবার ঘুমে তলিয়ে গেল। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না। দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধহয়। জানান দে আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন। সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসল। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতার তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস। এমন সময় মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চিত যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা মেঘ আসছে মনে হয়, যাবো স্কুলে? মেঘ কি করলো তোরে, যাবি স্কুলে? হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঁচকে তাকালো, থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন?
জলদি কর, নয়তো আবার পিটানি খাবি। পূর্ণা বিরক্তি হয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে, বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে, পথ চলতে কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে, পেছনে পা পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশে থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিলেন 3টা। 3 বোন কচু পাতার মাথায় আড়াল করলো, কিন্তু দেহ ও বই করা গেল না, ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্ত প্রকাশ করলো। ধুত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখ, পায়জামা হাঁটু অব্দি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাব নাকি বাড়ি ফিরব। আপা বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবল, এইবার তুই বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অগত্যা স্কুলেই যেতে হলো। স্কুল ছুটির আগেই বৃষ্টি পুরোপুরি থামেনি, তখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমা 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, আব্বা আসছিল স্কুলে? হ, আসছিল। প্রেমারে নিয়ে গেছে? তোর সাথেও তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা, পরে যাবি, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা মাটিতে পড়ল। পদ্মজা আটকে উঠল। পূর্ণার সেই ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদ্মজাকে আঁকড়ে ধরে উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেছে মনে হয়, কি ব্যথা করছে, মচকেছে বোধহয়, ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, ঘুরি ঘুরি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থারা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, আর পাশে ক্ষেত, ডানে বামে কাদা মাটির পথ, পেছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শান্ত পায়ের পাতা মাটিতে ফেলল, সাথে সাথে শরীর ব্যথায় বিজলি চমকালো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে, তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, কি কষ্টটা হচ্ছে, পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল, চৌকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো।
মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি পেল। মনে হলো মাকে দেখে ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বলেন, এই বইগুলো নে। হেমলতা এইদিকে সেলাই করার কাপড় দিয়ে আসছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেই কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। পরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষের সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থায় তাদের। মেয়ে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসতে দেরি হলো, তাই তিনি খেতে পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা, লিখন, শাহ আরো 2 জন। তারা মাতাব্বর বাড়িতে গিয়েছিলেন। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখনই চিত্রা পূর্ণা আর মা বোনকে দেখল। উদ্বিগ্ন নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়া করে ভ্যান থেকে নামল। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখ মোছা আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকেছে। হেমলতা চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। 2টি বালিশের উপর পা রেখে, ব্যাস নেই বিধায় ব্যাসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়েকদিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাঁচুমাচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হইনি। বিকালে মগা এসে জানালো, মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু ভিক্ষুক, অসহায় মানুষটিকে কে মারল? এমন মানুষের শত্রু থাকে, এমনই শত্রু যে একদম মেরে ফেলল। হেমলতার শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কখন? মগা বললেন, দুপুরের কথা। দুপুর 2টা কি 3টায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চায় না। মাতব্বর মুন্নার
ভার নিতে চাইছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না পূর্ণা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে। হেমলতা ব্যাপারটা বুঝতে পারছেন। পদ্মজাকে বললেন, প্রেমা পছন্দ হচ্ছে না মুন্নাকে। দুইজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনের আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়েকদিনে মিশে যাবে দুইজন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা মুন্না ঘুমে। মুন্না খুব কাঁদছে। এখন ক্লান্ত হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই। আমাদের নাম প দিয়ে, তাহলে মুন্নার নাম প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বললেন, তাই। তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার। আজ বোধ হয় অমাবস্যা। হেমলতা কালো চাঁদের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে 3 ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন। তখন ঘরে মোর্শেদ ছিল। এখন একজন পুরুষ ছিল, বুকে সাহস ছিল। আজ মোর্শেদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটাখাটনি গেছে। কাদামাটিতে ছোপ ছোপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে উঠল। শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে পরিষ্কার নন মুখ। আন্দাজে ছড়ে মারেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের ওপর। পিছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণে পালানোর চেষ্টা করল, কিন্তু পালাতে পারল না হেমলতার জন্য। হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আহত করলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোকটা আসার কথা ছিল। শুটিং দলকে তিনি আজই বের করবেন। তবেই শান্তি। পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। পদ্মজা জাহেদকে দেখে ভরকাল। তখন কোথা থেকে আগমন ঘটল মোর্শেদের। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার সাথে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম।